সাঙ্গবের গল্পপাঠ চ্যানেলে আজকে আপনাদের জন্য রয়েছে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা একটি গল্প, ছাত্র চরিতামৃত। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। শুরু হচ্ছে আজকের গল্প, ছাত্র চরিত্রামৃত। আমি ভয়ে ভয়ে বললাম, না বাবা, আমি পারবো না। ক্যাবলা সান্ত্বনা দিলে, কোনো ভয় নেই পেলা, দেখবি একেবারে হীরের টুকরো ছেলে, ভাজা মাছটি অব্দি উল্টে খেতে জানে না। আমার হৃদয় তখন আশার সঞ্চার হচ্ছে আস্তে আস্তে। বললাম, বটে, নয়তো কি? উৎসাহে দপদপ করে উঠল ক্যাবলার চোখ। বললে, সাত চরে মুখে রাটি নেই, আর বিদ্যে সে আর কি বলবো। তবু কিছু বল, শুনে আশ্বাস পাই আমি। বিদ্যেতে একেবারে সরস্বতীকে বেটে খেয়েছে, হাত পা নেড়ে হাবুল বলে চলল। এমন মাথাওয়ালা ছেলে ভূভারতে আর দুটি খুঁজে পাওয়া যাবে না। কিছুই করতে হবে না তোকে, শুধু দুবেলা 2 ঘন্টা করে সামনে বসে থাকলেই চলবে। তারপর মাসান্তে 10টি টাকা দিব্যি ট্যাঁকে গুজে হাসতে হাসতে চলে আসবি। এমন সুযোগ ছাড়িস নে পেলা, চান্স জীবনে একবার বই 2বার আসে না। আমি সাগ্রহে বললাম, তাহলে লেগে যাই অবিলম্বে। গম্ভীর কণ্ঠে সংক্ষিপ্ত জবাব ক্যাবলার। ব্যাপার বুঝে এখনই বুঝতে পারোনি তোমরা? আর কি, স্রেফ টিউশনি। ক্যাবলাই পড়াতো ছেলেটাকে। এখন মাসখানেকের জন্যে ওরা সবাই বেড়াতে চলে যাচ্ছে চুনার। তাই বন্ধু হিসেবে ক্যাবলা এই সুবর্ণ সুযোগটি আমার হাতে তুলে দিতে চায়। আমিও ভেবে দেখলাম, মন্দ কি, ম্যাট্রিক পরীক্ষা হয়ে গিয়েছে, পাশ করতে পারবো কি না সে পরের কথা। এখন তো 2 মাস স্রেফ নিশ্চিন্ত গায়ে ফু দিয়ে কাটানো যাবে। রাত দিন হইচই না করে যদি সকালে বিকেলে 2 ঘন্টা করে হাজিরা দিলেই 10টি টাকা বাগানো যায়, তাহলে সেই সুযোগ ছাড়বে কোন আহামক? তাছাড়া নিজে রোজগার করতে পারা বড় গৌরব। ম্যাটিনিতে বায়োস্কোপ দেখবার জন্য মার কাছে গিয়ে কাঁদুনি গাইতে হবে না, খেলার মাঠের টিকিটের জন্য উমেদারি করতে হবে না খিটখিটে ছোট কাকার কাছে। বাজারে 2-4 আনা হাত সাফাই করতে গিয়ে ধরা পড়ে 2-4টে চড়চাপড় খাওয়ারও ভয় নেই। স্বাবলম্বীর চেয়ে সুখী আর কে আছে? মনে মনে ছেলেবেলার পড়া পদ্যটা আওড়ে নিলাম। নিজের শ্রমের অন্ন খাই খুশি হই। অবশ্য অন্যের জন্য এখনো খাটতে হয় না, ওর ব্যবস্থা বাবাই করে রেখেছেন। কিন্তু এই 10 টাকায় কদিন তেলে ভাজা, পাঠার ঘুগনি, কুলফি বরফ আর লেডি ঘিনি খাওয়া চলবে, তার হিসেব রাখো। কথাটা বলতেও যেন জল এসে গেল আমার মুখে। একেবারে 10-10টা টাকা, একটা নয়, দুটো নয়, একেবারে একের পিঠে শূন্য। সে কি কম? 1 টাকায় 64 পয়সা হলে 10 টাকায়। ওরে বাবা, ভাবতেও যেন দম আটকে এলো আমার। লটারিতে টাকা পাওয়ার খবরে যে লোকটা হার্ট ফেল করেছিল, আমার দশাও হবে নাকি তার মতো? মনকে বললাম, একটু ধৈর্য ধরে থাকো, তারপরে মাসের শেষে দেখবে কটা লেডিকেনি খেতে পারো তুমি। পরের দিন যথার সময় গিয়ে হাজির হলাম ছাত্রের বাড়ি টালিগঞ্জে। বাড়ির চেহারা দেখে মেজাজ খিচড়ে গেল। ছোট একতলা বাড়ি, যেমন নোংরা তেমনই বিশ্রী। সামনে একটা কাঁচা ড্রেন, তা থেকে আবার দুর্গন্ধ উঠছে। আমি গিয়ে দাঁড়াতেই একটা ঘিয়ে ভাজা নেড়ি কুকুর খ্যাঁক খ্যাঁক করে উঠল। আমি বললাম, আরে থাম থাম, ওই তো রো আউট হয়ে এন্টি লুকাটা শরীর, তার বিক্রম দেখো। কুকুরটা আবার বললে খ্যাঁক খ্যাঁক, তারপর ল্যাজটা পেটের নিচে গুটিয়ে আর বিশ্রী রকম দাঁত খেঁচিয়ে এগিয়ে এলো আমার দিকে। মহা ফ্যাচাং বাস্তবিক, কামড়াবে নাকি কুকুরটা? যা চেহারা, ও তো কামড়ালেই জলাতঙ্ক। রাস্তা থেকে একটা ধান ইট তুলে নিয়ে আত্মরক্ষার জন্য তৈরি হলাম। এই, কি আক্কেল তোমার? কানের কাছে ফাটা কাসর বেজে উঠল একটা। চমকে তাকিয়ে দেখি রণরঙ্গিনী মূর্তি, এক হাতে গোবরের বালতি, আরেক হাতে কোমরে দিয়ে বাঁকা হয়ে দাঁড়িয়ে আছে। বলি, কি আক্কেল তোমার? কেন আমাদের রোগা বাচ্চাকে ভয় দেখাচ্ছ? একেই দেহটা ভালো নেই, তারপর অমন থান ইট তুলেছ, যদি একটা ভালো মন্দ কিছু হয় তখন? হাত থেকে ইট ফেলে দিলাম বেকুপের মতো। আগে কার কথা বলছেন আপনি?
ন্যাকা আর কি। আয় বিউটি, ঘরে আয়। এই খুনে ছোড়াটা আজকে তোকে মেরেই ফেলছিল আর একটু হলে। বিউটি? ও হরি, ওই নেড়ি কুকুরটা? আমার ইটের ভয় এরই ভালো মন্দ হবে তাহলে। আমি হেসে ফেললাম। রণরঙ্গিনী মুখ বাঁকিয়ে বললে, হাসছ? লজ্জাও করে না। কিন্তু ভদ্রলোকের বাড়ির সামনে যেমন হাঁ করে দাঁড়িয়ে আছো, বাবু মতলবখানা কি? সবাই বললাম, আগে মাপ করবেন, ভারী ভুল হয়েছে। আপনাদের বিউটিকে আর আমি ভয় দেখাবো না। কিন্তু আমি জানতে এসেছিলাম এইটাই কি উকিল এম.এন. ঘোষের বাড়ি? হাতের গোবরের বালতিটা নামিয়ে মহিলা বলল, এম.এন. টেমেন বুঝি নে বাপ, মহেন্দর ঘোষের বাড়ি এইটাই বটে। আমার ছোট ভাই। তা তুমি কে? আমাকে কেবলরাম পাঠিয়েছে এম.এন. ঘোষের ছেলে কালাচাঁদকে পড়াবার জন্য। ও, বুঝেছি। মহিলা একটা স্বস্তির শ্বাস ফেললে। কেলোর মাস্টার তুমি? তেমন খুনের মতো দাঁড়িয়েছিলে কেন? তোমার যা হালচাল, হয়তো ঠেঙিয়ে ঠেঙিয়ে ছেলেটাকে মেরেই ফেলবে। আমি ঘাবড়ে গেলাম। এই রে, বিউটিকে ইঁট দেখেই বুঝি 10-10টা টাকার আশায় আমার ছাই পড়ল। বললাম, না না, সত্যি বলছি। আমি ছেলেপুলেকে বড্ড ভালোবাসি, কখনো গায়ে হাত তুলি না তাদের। এই মানে কুকুরটা কামড়াতে চাইছিল কি না, তাই একটু ভয় দেখাবার জন্যে। কে জানে বাপু, তোমার মতিগতি আমার ভালো ঠেকছে না। তো এসেছে যখন বসোই ঘরে। কেলো আমার সোনার ছেলে, তার গায়ে যদি হাত ফাত তোলো। আগে না, কখনো না, রুদ্ধশ্বাসে বললাম আমি। পাশের ঘরে একটা ভাঙা বেঞ্চিতে আমি বসলাম। চমৎকার সাজানো ঘরটি। একটা ন্যাড়া খাটের উপর কতগুলো বই খাতা পড়ে আছে। সারা ঘরে মুড়ি থেকে শুরু করে শালপাতার ঠোঙা অবধি ছড়ানো। দেওয়ালে একটা কার্পেটের ছবি বাঁধানো, মনে হচ্ছে হাতি, কিন্তু নিচে লেখা তাজমহল। ঘরে বসে ঘরের শোভা দেখছি। এমন সময় নেপথ্যে থেকে একটা রণরঙ্গিনী গলা শুনতে পেয়ে আমি চমকে উঠলাম। কেলো? ওরে ও হতভাগা, মরেছিস নাকি? তোর নতুন মাস্টার এসেছে যে। চুপ করো পিসিমা, আমি এখন পেয়ারা খাচ্ছি। আর পেয়ারা খায় না, মাস্টার বসে আছে, পড়বি আয়। পড়বো না। হীরের টুকরো ছেলে কণ্ঠস্বর শুনতে পেলাম। আচ্ছা পিসিমা, মাস্টারগুলোকে সব জমে নেয় না কেন? তাহলে নিশ্চিন্তে পেয়ারা খেতে পারি। ছি বাবা, এসব বলতে নেই। লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। ইস, গাড়ি ঘোড়া চড়ে না কাঁচকলা। বাবাও তো লেখাপড়া শিখেছে। কই, বাবার গাড়ি ঘোড়া কোথায়? সে তো পায়ে হেঁটে অফিসে যায়। পিসিমা বললেন, ওরে হতভাগা, বাবাকে নিয়ে কথা বলতে হয় না। এখন যা, মাস্টার কতক্ষণ বসে থাকবে? মা শীতলা কেন যে মাস্টারগুলোকে চোখে দেখতে পায় না। একটা দীর্ঘশ্বাস শুনতে পেলাম। আর পরক্ষণেই ঘরের মধ্যে প্রায় লাফ দিয়ে পড়ল সেই ভাজা মাছ উল্টে খেতে না পারা শ্রীমান কালাচাঁদ ঘোষ। ক্যাপলা যাকে হীরের টুকরো বলে বর্ণনা করেছে, আর যার নেপথ্যে কথামৃতে এতক্ষণ ধরে রোমাঞ্চিত হচ্ছিলাম আমি। রোগা কালো একটি ছেলে, শয়তানিতে পিটপিটে চোখ, এক হাতে একটা ডাঁসা পেয়ারা নিয়ে চিবুচ্ছে প্রাণপণে। আমার সঙ্গে চোখাচোখি হতেই থমকে দাঁড়িয়ে গেল। গলার স্বর কোমল করে বললাম, এসো খোকা, এসো। কিন্তু খোকা সে কথার কোনো জবাব দিলে না। ঘরময় খানিকটা পেয়ারার থুতু ছুটিয়ে দিয়ে ফ্যাক ফ্যাক করে হেসে ফেলল। হাসছ যে? হাসবো না? কালাচাঁদ আবার ফ্যাক ফ্যাক করে হেসে বলল, আচ্ছা মাস্টারমশাই, আপনার মুখখানা ঘোড়ার মতো লম্বা কেন? রাগে পায়ের তলা থেকে মাথার তালু পর্যন্ত জ্বলে উঠল আমার। সামলে গেলাম। একটা ঢোক গিলে বললাম, আমার মুখ নিয়ে তোমার দুশ্চিন্তা করতে হবে না। বসো এখন। কি পড়ো তুমি? বই। বই তো বটে, কিন্তু কি বই? অনেক বই, বাংলা, অঙ্ক, ইংরেজি, ভূগোল। বেশ, আনো তোমার ইংরেজি বই, দেখি কেমন পড়েছ। কালাচাঁদ খাটের উপর থেকে একখানা বই তুলে নিয়ে এলো। এ কি, এ যে অর্ধেক পাতাই নেই। তা নেই। কালাচাঁদ ডাঁসা পেয়ারাটায় মস্ত একটা কামড় দিয়ে বললে, কোত্থেকে থাকবে? ঘুড়ি চড়তে হলো যে। ঘুড়ি? পড়ার বইতে? আমার চোখ ছানা বড়া হয়ে গেল। কি করব, বাবা যে পয়সা দেয় না।
আমি কিছুক্ষণ তাকিয়ে রইলাম ছাত্রের মুখের দিকে। অঙ্ক কতদূর করেছ? যোগ বিয়োগ গুণ ভাগ। বেশ, স্লেট নাও, করো এই অঙ্কটা। কিন্তু কাকে বলছি? চোখের পলকে একটা লাফ মারল কালাচাঁদ। তারপরেই ঘর থেকে বেরিয়ে গিয়ে প্রাণপণে ছুটতে লাগলো রাস্তা দিয়ে। আমি হাঁ করে তাকিয়ে রইলাম। কিন্তু কোথাও বোধ করি আড়ি পেতে দাঁড়িয়েছিলেন পিসিমা। কানের কাছে ফাটা কাশরের মতো তার গলা ক্যান ক্যান করে উঠল। হাঁ করে দেখছো কি মাস্টার? ধরো, ধরে আনো কেলোকে, নইলে পড়াবে কি করে? সুতরাং আমিও ছুটলাম। এক বিচিত্র দৌড় প্রতিযোগিতা। খানা খন্দ, মাঠ, নালা, ডোবা ডিঙিয়ে কালাচাঁদ ছুটছে, আমিও সমানে ছুটছি পিছন পিছন। শেষ পর্যন্ত ধরে ফেললাম। কিন্তু ধরেই কি আর সামলানো যায় সেই সোনার টুকরো ছেলেকে? আছড়ে কামড়ে আমাকে রক্তারক্তি করে দিলে। প্রাণপণে পাঁজাকোলা করে আমি তাকে ফিরিয়ে নিয়ে এলাম। ততক্ষণে আমার জামার আধখানা ছিঁড়ে ফেলেছে, নাক মুখ আঁচড়ে দিয়েছে বেড়াল ছানার মতো। আর গালাগালি আমার 14 পুরুষের স্বর্গলাভ ঘটিয়ে দিলে। মনে মনে যা হচ্ছিল ভাষায় তা কহতব্য নয়। ইচ্ছে করছিল এক আছাড়ে ছোড়াকে সাবড়ে নিপাত করি এই মহিরা বোনকে। কিন্তু আশা তখনও ছাড়তে পারিনি। মাসান্তে 10টি টাকা, 10 টাকায় কতটা পাঠার ঘুগনি, কতগুলো লেডিকেনি, আর কয় হাড়ি কুলফি বরফ হবে একবার আন্দাজ করো দেখি। পাঁচাকোলা করে ফিরিয়ে আনলাম কালাচাঁদকে। হাঁপাতে হাঁপাতে চেয়ারটায় বসে পড়লাম। বললাম, শোনো খোকা, লেখাপড়া একটু আধটু না করলে মানুষ হবে কেমন করে? সকল ধনের সার বিদ্যা মহাধন। কালাচাঁদ কোনো উত্তর দিলে না। দাঁত বের করে বানরের মতো ভেঙচে দিলে আমাকে। তোমার বাংলা বই আনো। আনবো না। আমি স্বর আরও কোমল করে বললাম, ছি খোকা, অমন করতে নেই। লেখাপড়া না শিখলে ভবিষ্যৎ যে অন্ধকার। রাগে সর্বাঙ্গ জ্বলছে আমার। ছেঁড়া জামার শোকে আর আঁচড়ের জ্বালায় শরীর মন দুই চিরচির করছে। বললাম, তর্ক করো না, বই আনো। বই? কালাচাঁদের চোখ পিটপিট করে উঠল, যেন নতুন কোনো মতলব ঠাউরেছে সে। সন্নিগ্ধ গলায় আমি বললাম, হ্যাঁ বই। হঠাৎ উবু হয়ে বসে খাটের তলা থেকে একটা মিটে হাঁড়ি বের করে আনলো কালাচাঁদ। তারপর সেটাকে উপর করে দিলে আমার কোলের উপর। এবার বাপরে বলে একটা প্রলয়ঙ্কর লাফ মারলাম আমি। ধপাত করে এসে পড়লাম রাস্তায়। হাড়ির মধ্যে সাপ। আমার গায়ের উপর থেকে সাপটা ড্রেনে গিয়ে নামলো। কালাচাঁদ দাঁত বের করে বললে, আমার আরও হাড়ি আছে স্যার, আরও হেলে সাপ। হ্যাঁ? আর আমি দাঁড়ালাম না। না, আর নয়। মাসান্তে 10 টাকার আশায় আর 5 মিনিট এখানে থাকলে পৈতৃক প্রাণটি রেখে যেতে হবে। রাস্তা দিয়ে চৌচো করে ছুটলাম। সেবার ছিলাম আমি কালাচাঁদের পিছনে, এবার কালাচাঁদ আমার পিছনে, আর সেই সঙ্গে টালিগঞ্জের যত কুকুরের দল। সাঙ্গভীর গল্পপাঠ চ্যানেলে আপনারা তখন শুনছিলেন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা একটি গল্প, ছাত্র চরিত্রামৃত।